গাজায় সাংবাদিকদের লক্ষ্য করে ইসরায়েলের মিসাইল হামলা, 4 সাংবাদিক নিহত। সাবমেরিনে করে অভিনব পন্থায় মাদক পাচার, ৫,৮০০ কোটি টাকার মাদক জব্দ করল মার্কিন কোস্টগার্ড। যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ধূলিঝড় হাবুব, ভয়াবহ ধূলিঝড়ে ঢেকে গেছে অ্যারিজোনার আকাশ। গাজায় চলতে থাকা নির্মমতার খবর জানার একমাত্র মাধ্যম সাংবাদিকেরা, আর তাই কিছুদিন পরপরই সাংবাদিকদের লক্ষ্য করে ড্রোন কিংবা মিসাইল হামলা করাটা যেন অভ্যাসে পরিণত হয়েছে ইসরায়েলের। হাসপাতালে মিসাইল ও ড্রোন হামলা যেন তাদের হামাস দমন করার উপায়। খাবারের লাইনে দাঁড়ানো ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি করে তারা স্বপ্ন দেখায় সুন্দর গাজার। ইসরায়েলি বাহিনীর একটি ভয়াবহ হামলায় গাজার দক্ষিণাঞ্চলের নাসের মেডিকেল কমপ্লেক্সে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ৪ জন ফিলিস্তিনি সাংবাদিক। এই হামলাটি ছিল একেবারে সুনির্দিষ্ট এবং ২টি ধাপে সংঘটিত। প্রথমে একটি ড্রোন হামলা চালিয়ে সাংবাদিক ও দমকল কর্মীদের লক্ষ্যবস্তু বানানো হয় এবং তারপর যখন তারা উদ্ধার কাজে ব্যস্ত ছিলেন ঠিক তখনই সেখানে আবারও হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই মর্মান্তিক ঘটনার কথা নিশ্চিত করেছে। এই হামলায় নিহত সাংবাদিকদের মধ্যে অ্যাসোসিয়েট প্রেস, এপি, রয়টার্স, আল জাজিরা এবং এনবিসি নেটওয়ার্কের মতো বিশ্বখ্যাত সংবাদ সংস্থার কর্মীরা। এই হামলার পেছনে একটি বড় কারণ হল গাজায় ২ বছর ধরে চলা যুদ্ধের কারণে সেখানে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ প্রায় নেই বললেই চলে। তাই ফিলিস্তিনি সাংবাদিকরা খবর সংগ্রহ ও পাঠানোর জন্য হাসপাতালগুলোর ইন্টারনেট সুবিধার উপর নির্ভর করতেন। হাসপাতালগুলোই যেন তাদের অফিসে পরিণত হয়েছিল। হামলার সময় সাংবাদিকেরা সেখানে একটি প্রেস কাভারেজ মিশনে ছিলেন, যেখানে তারা আহতদের সেবা, জানাজা এবং যুদ্ধের ফলে শিশুদের অপুষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কভার করছিলেন। নাসের হাসপাতালের চিকিৎসক ডাক্তার সাবের আল আসমার আল জাজিরাকে জানান, অত্যন্ত সীমিত উপকরণ নিয়ে কাজ করার সময় এই ভয়াবহ হামলা চালানো হয়, যা হাসপাতালে থাকা রোগীদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে দেয়। এই হামলায় শুধু সাংবাদিকেরাই নয়, একজন দমকল কর্মী সহ অনেক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে এই হামলাকে ইসরায়েলি দখলদারদের ভয়ঙ্কর অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। এই ঘটনার পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে। বিশ্বব্যাপী সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা, কিন্তু গাজায় এটি এখন সবচেয়ে বিপজ্জনক পেশায় পরিণত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বা প্রধানমন্ত্রীর দপ্তর এখনও এই হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করেনি। এভাবেই সাবমেরিনে লুকিয়ে এক দেশ থেকে অন্য দেশে পাচার করা হয় মাদক। কখনো সাবমেরিন, স্পিডবোট, আবার কখনো বা মালবাহী জাহাজের পণ্যের ভেতরে লুকিয়ে পাচার করা হয় শত শত কোটি টাকার মাদক দ্রব্য। সম্প্রতি পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত ১৯টি পৃথক অভিযানে প্রায় ৫,৮০০ কোটি টাকার এই বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। ২৫ আগস্ট জব্দকৃত সেসব মাদক জাহাজে করে নিয়ে আসা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বন্দরে। ইউএস কোস্টগার্ডের প্রকাশিত একটি প্রেস রিলিজের তথ্য বলছে, বিগত ৩ মাসে তাদের দ্বারা জব্দকৃত ৭৬,১৪০ পাউন্ড অবৈধ মাদকদ্রব্যের মধ্যে ছিল ৬১,৭৪০ পাউন্ড কোকেন এবং ১৪,৪০০ পাউন্ড মারিজুয়ানা। সেসব মাদকদ্রব্যের সিংহভাগই গো ফাস্ট ভেসেল বা দ্রুতগতির নৌকা ব্যবহার করে পাচার করা হচ্ছিল। কর্তৃপক্ষের দাবি, পরিমাণের দিক থেকে এটি কোস্টগার্ডের ইতিহাসে একটি নতুন রেকর্ড। এ বিষয়ে মার্কিন কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল অ্যাডাম চেরি জানান, এটি আন্তঃসীমান্ত মাদক কারবারিদের বিরুদ্ধে লড়াইয়ের এক বড় বিজয়। এছাড়া বিপুল পরিমাণে এই মাদকদ্রব্য প্রায় ২,৩০,০০,০০০ মানুষের জন্য প্রাণঘাতী হতে পারত বলেও জানান মার্কিন কোস্টগার্ডের এই কর্মকর্তা। পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে নানা কৌশলে বিভিন্ন গোফাস্ট ভেসেল বা দ্রুতগতির নৌকায় করে সমুদ্রপথে মাদক পাচার করে থাকে মাদক ব্যবসায়ীরা। কখনো নৌকাতে নকল কুঠুরি তৈরি করে, আবার কখনো বা জাহাজের বাইরে প্যাকেট আটকে রেখে মাদক পরিবহন করা হয়। আন্তঃসীমান্ত এসব মাদক পাচারকারী চক্রকে রুখতে মার্কিন কোস্টগার্ডের পাশাপাশি নিয়মিত যৌথ অভিযান চালায় মার্কিন নৌবাহিনী, রয়্যাল নেদারল্যান্ডস নেভি সহ বিভিন্ন দেশের সামরিক ও গোয়েন্দা সংস্থা। এই বিশাল অভিযানের ক্ষেত্রে জয়েন্ট ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স সাউথ প্রথমে মাদক বহনকারী নৌযানগুলো শনাক্ত করে এবং এরপর কোস্টগার্ডের নেতৃত্বাধীন দল সেগুলোকে আটক ও জব্দ করার পদক্ষেপ নেয়। মাদকের বিরুদ্ধে চলমান লড়াই পুরো বিশ্বের কাছে একটি চ্যালেঞ্জ।
জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার তথ্য বলছে বিশ্বে প্রায় ২৯ কোটি ২০ লাখ মানুষ মাদক সেবন করে, যা স্বাস্থ্য ও নিরাপত্তাকে বড় ঝুঁকির মুখে ফেলছে। আফগানিস্তানের গোল্ডেন ক্রিসেন্ট, দক্ষিণ পূর্ব এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গল ও মেক্সিকোর কিছু আন্তর্জাতিক মাদক পাচারের কেন্দ্রগুলো থেকে নানা কৌশলে এসব মাদকদ্রব্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। অবৈধ এসব চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চললেও এর ভয়াবহতা থেকে বাঁচতে কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষেরই সচেতন হওয়া জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। দাউ দাউ আগুনে জ্বলছে মার্শাল আইল্যান্ডের সংসদ ভবন। পুড়ে ছারখার ভবনের অর্ধেক অংশ, এমনকি রাষ্ট্রীয় নথি ও দলিলপত্র। ২৬ আগস্ট রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে যায় প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ডের জাতীয় সংসদ ভবন। রয়টার্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায় রাতের আধারে আগুনের কুণ্ডলি পাকিয়ে জ্বলছে সংসদ ভবন। সেই আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে ভেতরের দেয়াল, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি। আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করছেন দমকল কর্মীরা। পরবর্তীতে ভারী যন্ত্রপাতি দিয়ে ভবনের পোড়া অংশ ভেঙে ফেলতেও দেখা যায় ভিডিওটিতে। তবে দেশটির সংসদ ভবনে এমন আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন। প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ড। হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত এই দ্বীপপুঞ্জের প্রায় ৪২,০০০ জনসংখ্যার বেশিরভাগই বসবাস করেন রাজধানী মাজুরোতে। এই দ্বীপরাষ্ট্রটির রাজনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করে আসছিল দেশটির সংসদ ভবন নীতি জেলা, যেখানে মাত্র ৩৩ জন সংসদ সদস্য দেশের আইন প্রণয়ন ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দেশটির সংসদ ভবনে এমন অগ্নিকাণ্ড শুধু অভ্যন্তরীণ ক্ষতি নয়, বরং আন্তর্জাতিক মহলেও এর প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রি অ্যাসোসিয়েশন কম্প্যাক্টের মতো গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সম্প্রতি তাইওয়ানকে স্বীকৃতি দেওয়ার ফলে দেশটির কূটনৈতিক অবস্থান এখন অত্যন্ত সংবেদনশীল। এমন পরিস্থিতিতে সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাকে দেশটির জন্য বড়সড় ক্ষতি হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্পেসএক্সের সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম রকেট স্টারশিপ বারবার ব্যর্থ হয়েছে এবং বিস্ফোরিত হয়েছে। তবে এবার আর পিছু হটতে হয়নি ইলন মাস্ককে। ২৬ আগস্ট মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০-এর দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণে অবস্থিত স্পেসএক্সের স্টারবেস থেকে এই দৈত্যাকার রকেটটি উড়ে যায়। এটি ছিল তাদের জন্য একটি বিশাল অর্জন, কারণ গত কয়েকবারের চেষ্টায় রকেটটি ওড়ার পরপরই বিস্ফোরিত হয়েছিল। এবারের মিশনের প্রধান লক্ষ্য ছিল রকেটটির নতুন তাপ প্রতিরোধী টাইলস পরীক্ষা করা এবং মহাশূন্য থেকে কিভাবে স্টারলিংক ইন্টারনেট স্যাটেলাইটগুলো কক্ষপথে স্থাপন করা যায় সেটি দেখানো। রকেটটি আসলে দুটি অংশে বিভক্ত। নিচের অংশটির নাম সুপার হেভি বুস্টার, যা রকেটটিকে মহাশূন্যে পাঠানোর পর আবার পৃথিবীতে ফিরে আসে। সাধারণত এটি উৎক্ষেপণ টাওয়ারে থাকা বিশাল বাহুর মাঝে ধরা পড়ে, কিন্তু এবার এটি ভিন্ন ইঞ্জিন কনফিগারেশনের পরীক্ষা করার জন্য মেক্সিকো উপসাগরের পানিতে নামে। রকেটটির উপরের অংশ বা স্টারশিপ মহাশূন্যে যায় এবং ভারত মহাসাগরের দিকে তার পথ চলতে থাকে। পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করার সময় রকেটটির গতি এতটাই বেশি ছিল যে ঘর্ষণের ফলে এর বাইরের অংশে জ্বলন্ত গরম তাপ তৈরি হয়। এই তাপ সহ্য করেই এটি সফলভাবে ভারত মহাসাগরে অবতরণ করে, যা এই প্রকল্পের জন্য একটি বড় সাফল্য। মহাশূন্যে পৌঁছানোর পরই স্টারশিপ প্রথমবারের মতো ডামি স্টারলিংক স্যাটেলাইট স্থাপন করে। এটি একটি ঐতিহাসিক ঘটনা, কারণ এর আগের পরীক্ষাগুলোতে তারা এই কাজটি করতে ব্যর্থ হয়েছিল। স্টারশিপ রকেটটি ৪০৩ ফুট বা ১২৩ মিটার উঁচু, যা একটি ৪০ তলা ভবনের সমান। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট, যা পুরোপুরি রিইউজেবল বা পুনরায় ব্যবহারযোগ্য করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এর সফলতা মানবজাতিকে মঙ্গল গ্রহে পাঠানোর খরচ এবং ব্যর্থতা অনেকটাই কমিয়ে আনবে। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্কের আশা, এই রকেটের মাধ্যমে একদিন মানুষ লাল গ্রহ মঙ্গলে শহর নির্মাণে সক্ষম হবে। ভয়ঙ্কর এক দৃশ্য দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে। ২৫ আগস্ট সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের পিনাল কাউন্টির আকাশ ঢেকে গিয়েছিল এক বিশাল ধূলিঝড়ে। দেখে মনে হচ্ছিল যেন কোনো সিনেমা দৃশ্য। এই ধূলিঝড়কে বিশেষজ্ঞরা হাবুব বলে ডাকেন।
এই ঝড় এতটাই শক্তিশালী ছিল যে গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর সঙ্গে সঙ্গে সব গাড়ি চালককে সতর্ক করে দেন। দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি চলে গেলে গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে থাকতে বলা হয়। গ্রীষ্মের মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ার সময় মার্কিন দক্ষিণ পশ্চিমাঞ্চলে এটি প্রায় দেখা যায়। যখন ভয়ঙ্কর বজ্রঝড় হয় তখন তা থেকে নিচের দিকে বাতাসের প্রবাহ সৃষ্টি হয়। এই প্রবাহ মরুভূমি শুষ্ক বালির উপর দিয়ে প্রবাহিত হলে তা এক বিরাট ধূলির প্রাচীরে পরিণত হয়। এই ধূলির প্রাচীরটি আসলে বজ্রঝড়ের চেয়েও অনেক বড় এলাকা জুড়ে বিস্তৃত হতে পারে। কখনো কখনো এই ধূলির প্রাচীর ১০০ কিলোমিটার পর্যন্ত লম্বা এবং ১.৫ কিলোমিটার পর্যন্ত উঁচু হতে পারে। পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার উচ্চতা ৮২৯ মিটার, আর এই হাবুব নামের ধূলিঝড় বুর্জ খলিফার চেয়েও প্রায় দ্বিগুণ উঁচু হয়ে আকাশ জুড়ে ছড়িয়ে পড়তে পারে। তাছাড়া এই ধূলিঝড় ঘণ্টায় প্রায় ৯৬ কিলোমিটার বা তারও বেশি গতিতে এগিয়ে যেতে পারে। পাহাড়ের মধ্য দিয়ে পাথর কেটে তৈরি করা হয়েছে এই বিশাল জলাধার। প্রায় ২০০০ বছর আগে পাহাড়ের বুক চিরে তৈরি করা পানি সংরক্ষণের জন্য স্থানগুলো ২৫ মিলিয়ন গ্যালন পানি ধারণ করতে পারে। এটি একসময় ইয়েমেনের এডেন শহরের অধিবাসীদের এবং বন্দরে আসা যাওয়া করা জাহাজের পানির চাহিদা মেটাত। এছাড়া ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা থেকেও শহরকে রক্ষা করতে এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইয়েমেনের সবচেয়ে পুরনো এবং বিস্ময়কর ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে এডেন শহরের তাভিলা জলাধার আরব বিশ্বের স্থাপত্য ও নগর ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। আরব লীগের শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান সংস্থা এই স্বীকৃতি দিয়েছে, যা ইয়েমেনিদের জন্য এক বিশাল গর্বের বিষয়। ইউনিভার্সিটি অফ এডেনের ইসলামিক আর্কিওলজি ও সিভিলাইজেশনের অধ্যাপক হাইফা মাকাউই বলেন, তাভিলা অনেক গুরুত্বপূর্ণ। এই জলাধারগুলো এডেন শহর এবং ইয়েমেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম। এর গুরুত্ব ছিল বাসিন্দাদের এবং জাহাজের জন্য পানি সরবরাহ করা এবং শহরকে বন্যা থেকে রক্ষা করা। একটা সময় এখানে প্রায় ৫০টির মতো জলাধার ছিল, কিন্তু এখন মাত্র ১৮টি টিকে আছে। এই জলাধারগুলো আগ্নেয়গিরির পাথর খোদাই করে আগ্নেয়গিরির ছাই সহ এক ধরনের বিশেষ প্লাস্টার দিয়ে লেপা হয়েছিল, যা এটিকে পানিরোধী করে তুলেছে। যদিও এর সঠিক নির্মাণকাল নিয়ে তথ্য খুব কম, তবে ধারণা করা হয় হিমায়ার রাজ্যে ১১৫ খ্রিস্টপূর্ব থেকে ৫২৫ খ্রিস্টাব্দে এই জলাধার নির্মাণ শুরু হয়েছিল। বর্তমানে এই ঐতিহাসিক স্থানটি পর্যটক এবং গবেষকদের কাছে একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদিও গত ১৫ বছরে এটিতে পানি ভরা হয়নি এবং এটি এখন মূলত একটি পার্ক হিসেবে ব্যবহৃত হয়। এই জলাধারগুলোর ঐতিহ্যগত গুরুত্ব অপরিসীম। এডেনের বাসিন্দারা বিশ্বাস করেন এই স্থাপত্য তাদের পূর্বপুরুষদের গৌরব এবং প্রজ্ঞার প্রতীক। ইয়েমেনিদের জানতে হলে অবশ্যই তাদের তৈরি ঐতিহাসিক স্থানগুলোতে যেতে হবে, যেখানে প্রমাণ মিলবে কিভাবে তাদের পূর্বপুরুষরা মেধা ও মহানুভবতা দিয়ে স্থানগুলো নির্মাণ করে পৃথিবীর পূর্ব ও পশ্চিম জয় করেছিলেন। ৬০০০ বছর আগের প্রাচীন মানবদেহের ডিএনএ সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মানবজাতির এক নতুন এবং অজানা এক বংশধরের সন্ধান পেয়েছেন। এই মানব গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে চেকুয়া। কলম্বিয়ার রাজধানী বোগোটার কাছে প্রত্নতাত্ত্বিক খননস্থলে ১৯৯২ সালে নোমোকম পৌরসভার যে এলাকায় তাদের দেহাবশেষ আবিষ্কৃত হয়েছিল, সেই এলাকার নাম অনুসারে এই নামটি দেওয়া হয়েছে। প্রায় ৬০০০ বছরের পুরাতন এই চেকুয়া মানব গোষ্ঠীর জিনোম এর আগে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা হয়নি। চেকুয়া আবিষ্কারের মধ্যে প্রায় ৩০ জন মানুষের আংশিক দেহাবশেষ এবং একটি প্রায় অক্ষত খুলি ছিল। এই গোষ্ঠীর ৬ জনের ডিএনএ এতটাই সম্পূর্ণ ছিল যে সেগুলোকে সহজেই বিশ্লেষণ করা সম্ভব হয়েছে। ১৯৮৭ থেকে ২০০৩ সালের মধ্যে বিভিন্ন প্রকল্পে খনন করা অন্যান্য দেহাবশেষের ডিএনএ বিশ্লেষণ করে দেখা গেছে সেগুলোর সাথে পানামায় প্রাপ্ত দেহাবশেষের জিনেটিকের মিল রয়েছে। এটি ইঙ্গিত দেয় যে প্রায় ২০,০০০ বছর আগে বেরিং প্রণালী থেকে মানব গোষ্ঠী দক্ষিণে ছড়িয়ে পড়ার সময় তারা সম্ভবত মধ্য আমেরিকা এবং কলম্বিয়ার মধ্যে দিয়ে অভিবাসন করেছিল। তবে চেকুয়া মানব গোষ্ঠী কোথা থেকে এসেছিল এবং তাদের কি হয়েছিল সে সম্পর্কে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন। ন্যাশনাল ইউনিভার্সিটির জেনেটিক্স ইনস্টিটিউটের গবেষক ডক্টর ক্যাসাস অনুমান করেছেন যে এই গোষ্ঠীটি একটি বিলুপ্ত এবং যাযাবর শিকারী সংগ্রাহক সম্প্রদায় হতে পারে। জলবায়ু পরিবর্তন, রোগ বা খাদ্যের অভাবে এই গোষ্ঠীটি বিলুপ্ত হয়ে থাকতে পারে। তাদের কোনো পরিচিত বংশধর নেই। এই রহস্যময় মানব গোষ্ঠীর বিলুপ্তি মানব ইতিহাসের এক অজানা অধ্যায় উন্মোচন করেছে। ন্যাশনাল ইউনিভার্সিটির জেনেটিক্স ইনস্টিটিউটের গবেষক
গবেষক ডক্টর আন্দ্রিয়া ক্যাসাস এই আবিষ্কার সম্পর্কে জানান, এটি মানুষের একটি নতুন ধারা। যখন আমরা আমেরিকার অন্যান্য অঞ্চলের মানবদেহের সাথে তুলনা করতে শুরু করি, তখন আমরা দেখতে পাই মালভূমিতে প্রাপ্ত ৬০০০ বছর আগের এই মানব গোষ্ঠীর একটি ধারা রয়েছে, যা আগে কখনো রিপোর্ট করা হয়নি। এটি একটি নতুন ধারা। এই আবিষ্কার মানবজাতির বিবর্তন এবং অভিবাসন সম্পর্কে আমাদের ধারণাকে নতুন মাত্রা দিয়েছে। এই গবেষণাটি মানব অভিবাসনের জটিলতা এবং প্রাচীন মানব গোষ্ঠীর টিকে থাকার চ্যালেঞ্জ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। চেকুয়া মানব গোষ্ঠীর আবিষ্কার কেবল একটি নতুন মানবধারার সন্ধানই দেয়নি, বরং একটি প্রত্নতত্ত্ব এবং জেনেটিক গবেষণা সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেছে। বিজ্ঞানীরা আশা করছেন যে ভবিষ্যতে আরও গবেষণা এই প্রাচীন মানব গোষ্ঠী সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উন্মোচন করতে সাহায্য করবে এবং মানব ইতিহাসের হারিয়ে যাওয়া অংশগুলো পুনরায় একত্রিত করবে।